আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু হোম টু টিপুলি ভিক্টোরি। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাস থেকে আমরা শিখব রেকটিফায়ার নিয়ে। রেকটিফায়ার এর ম্যাথ করার জন্য আমাদের প্রথমেই রেকটিফায়ারের কিছু বেসিক থিওরি জানতে হবে। আমরা খুব সংক্ষেপে রেকটিফায়ারের বেসিক থিওরি নিয়ে আলোচনা করব আজকের সম্পূর্ণ ভিডিওতে। চলো শুরু করি আজকের ক্লাসটি। আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে রেকটিফায়ার কি। রেকটিফায়ার হচ্ছে এমন একটি ডিভাইস যেটি কিনা আমাদের এসি ইনপুট থেকে ডিসি আউটপুট প্রদান করে, অর্থাৎ এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে কনভার্ট করে। আমরা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি যে আমরা যদি এই যে রেকটিফায়ার যেটা আছে এই রেকটিফায়ারের ইনপুটে এরকম এসি সিগন্যাল দিই, অল্টারনেটিং কারেন্ট দিই, তাহলে সেটা ডিরেক্ট কারেন্টে কনভার্ট করে ফেলবে। আমরা রেকটিফায়ারকে মূলত এসি থেকে ডিসিতে কনভার্ট করার জন্য ইউজ করে থাকি। আমরা মূলত আমাদের মোবাইল চার্জিং ডিভাইস, আমাদের ল্যাপটপ চার্জিং বা আমাদের লাইট চার্জিংয়ের জন্যও আমরা রেকটিফায়ার সার্কিটটা ইউজ করে থাকি। চলো এবার আমরা রেকটিফায়ারের কিছু টাইপস দেখে নিই। রেকটিফায়ার মূলত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে সিঙ্গেল ফেজ আর একটা হচ্ছে থ্রি ফেজ। তো আমরা মূলত সিঙ্গেল ফেজ নিয়ে আলোচনা করব। সিঙ্গেল ফেজের মধ্যে আরও কিছু প্রকার রয়েছে। আমরা এখানে ওয়েভের উপর ভিত্তি করে রেকটিফায়ারকে দুইটা ভাগে ভাগ করি, ঠিক আছে। একটা হচ্ছে হাফ ওয়েভ, অন্যটি হচ্ছে ফুল ওয়েভ। তাহলে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ারটা হচ্ছে এমন একটি রেকটিফায়ার যেখানে আমাদের একটি এসি সিগন্যাল থাকবে, যে এসি সিগন্যালের সম্পূর্ণ ওয়েভের জন্য আমরা আউটপুটে শুধুমাত্র অর্ধেক আউটপুটই পাবো। এই জন্য এটাকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার। আমরা প্রিভিয়াস ক্লাসে ডায়োড নিয়ে পড়েছি। আমরা দেখেছিলাম ডায়োডে যখন ফরওয়ার্ড বায়াসিং হয়, অর্থাৎ আমরা যখন ডায়োডে সাপ্লাই দিই, এই সাপ্লাইয়ে যখন আমাদের এখানে আংশিক পজিটিভ, অর্থাৎ আমাদের সাপ্লাইয়ের পজিটিভ অংশ থাকবে, এপাশে আংশিক নেগেটিভ, তখন এই ডায়োডটা কী হবে, ফরওয়ার্ড বায়াস পাবে। কারণ ডায়োডে এটা হচ্ছে অ্যানোড এবং এটা হচ্ছে ক্যাথোড। এই ফরওয়ার্ড বায়াসিংয়ের সময় ডায়োডটা অ্যাক্টিভ হবে, এবং যেহেতু এটা হচ্ছে কি একটা আইডিয়াল ডায়োড, তাহলে আমরা এটাকে বলতে পারি যে এটা ক্লোজ হবে। এই অবস্থায় এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। আর যেহেতু এই ভোল্টেজ সোর্সের আড়াআড়িতে আমরা একটা লোড লাগিয়েছি এবং লোডের আড়াআড়িতে আমরা ভোল্টেজ ডিফাইন করছি, এজন্য এই সাপ্লাই ভোল্টেজ আমরা যা হবে, যেহেতু আংশিক পজিটিভ, আমরা এখানে আউটপুটেও আংশিক পজিটিভ ওয়েভ পাবো। এরপরে আমরা যখন এটা নেগেটিভ অংশটা দিব, তখন এখানে আংশিক নেগেটিভ এবং নিচে হবে আংশিক পজিটিভ। এই অবস্থায় এই ডায়োডটা হয়ে যাবে রিভার্স বায়াস, আর রিভার্স বায়াসের সময় এই সুইচটা হয়ে যাবে ওপেন। যখন ওপেন হবে তখন এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না এবং এখানে আমাদের কোনো ড্রপ হবে না, অর্থাৎ আমরা আউটপুটে কোনো ভোল্টেজ পাবো না। এই জন্য এটা হবে জিরো। এখন এই ওয়েভটা যদি কন্টিনিউয়াস হয়, যেহেতু আমাদের এসি সিগন্যাল একের পর এক আমাদের বিভিন্ন পালস দেয়, সেক্ষেত্রে আমরা যদি এই ওয়েভটা যদি কন্টিনিউয়াস হয়, তখন আমরা কি পাবো, তখন আমাদের প্রথম সাইকেলের জন্য আমাদের যেহেতু পজিটিভ প্রথম হাফ সাইকেল, তখন আমরা পজিটিভ পাবো, যেহেতু ডায়োডটা কি কন্ডাকশনে যাবে। পরবর্তীতে যখন আমরা নেগেটিভ হাফ সাইকেল দিব, তখন এখানে আমি কোনো আউটপুট পাবো না। সিমিলার ওয়েভটি যখন আবার পুনরাবৃত্তি হবে, তখন আবার আমরা পজিটিভ সাইকেলের জন্য এখানে পজিটিভ হাফ সাইকেল পাবো, আবার নেগেটিভ সাইকেলের জন্য এই সার্কিটটা আমার কী হয়ে যাবে, ওপেন হবে এবং এর দিকে কোনো কারেন্ট ফ্লো হবে না এবং এখানে আমি কোনো ওয়েভ শেপ পাবো না। সিমিলার ওয়েতে আমাদের যদি এখানে আরও ওয়েভ থাকে, অর্থাৎ কন্টিনিউয়াস হয়, তখন আমরা এখানেও এরকম কন্টিনিউয়াস ওয়েভ শেপ পাবো। যেহেতু এখানে আমরা একটা সাইকেলের জন্য অর্ধেক সাইকেল পাচ্ছি, এজন্য এটাকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার। দ্বিতীয় যে টাইপটা সেটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ারটা হচ্ছে আমাদের আবার দুই প্রকার, একটা হচ্ছে সেন্টার ট্যাপ রেকটিফায়ার, আরেকটি হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। তাহলে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে সেন্টার ট্যাপ রেকটিফায়ার। সেন্টার ট্যাপ রেকটিফায়ারটা হচ্ছে আমাদের একটা ট্রান্সফরমারের যদি এক সেকেন্ডারি কয়েল থেকে এই মাঝে সেন্টার ট্যাপ করা হয় এবং সেটা এই ডায়োডের আউটপুটের সাথে এই লোডের সংযুক্ত করা হয়, যেখানে এটাকে আমরা বলতেছি আরএল, তাহলে এটাকে বলা হবে সেন্টার ট্যাপ রেকটিফায়ার। সেন্টার ট্যাপ রেকটিফায়ার তাহলে কি হবে, যে লোডটা থাকবে, লোডের একটি প্রান্ত থাকবে আমাদের ডায়োডের আউটপুটে এবং আরেকটি প্রান্ত থাকবে এই কয়েলের সাথে সেন্টার ট্যাপ করা। এই জন্য আমরা এটাকে বলি সেন্টার ট্যাপ রেকটিফায়ার। সেন্টার ট্যাপ রেকটিফায়ারের ক্ষেত্রে কি হবে, আমরা যদি এসি সিগন্যাল দিই, তখন
আমাদের প্রথম পজিটিভ সাইকেলের জন্য এখানে আমাদের আংশিক পজিটিভ, এখানে আংশিক হবে নেগেটিভ, তখন এখানেও কী হবে, পজিটিভ পোলারিটি হবে এবং এখানে নেগেটিভ পোলারিটি হবে। তখন এই ডায়োডটা কী হবে, D1 ফরওয়ার্ড বায়াসিং হবে, কিন্তু এই নেগেটিভের কারণে এটা হয়ে যাবে রিভার্স বায়াসিং। এই অবস্থায় কারেন্টটা কী হবে, এদিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে আবার এখানে চলে আসবে। তখন আমরা পাবো এই ফার্স্ট হাফ সাইকেল। এগেইন আমরা যখন এখানে যখন নেগেটিভ সাইকেলটা দিব তখন এটা হবে আংশিক পজিটিভ এবং এখানে হবে কি আংশিক নেগেটিভ। এই অবস্থায় সেম পোলারিটিতে এখানে নেগেটিভ পোলারিটি পাবো এবং এখানে পজিটিভ পোলারিটি পাবো। এই অবস্থায় আমাদের ডায়োড D2 এটা হয়ে যাবে অ্যাক্টিভ এবং এই ডায়োড D1 এটা হয়ে যাবে কি ওপেন, কারণ এখানে আংশিক নেগেটিভ, নেগেটিভ এবং পজিটিভ কী হবে, রিভার্স বায়াস হবে। তখন যখন এটা ওপেন হয়ে যাবে তখন আমাদের সার্কিটটা যেমন দেখতে হবে সেটাও হবে এরকম, যে এই কারেন্টটা হবে কি এদিক দিয়ে ফ্লো হয়ে এদিক দিয়ে চলে যেয়ে এখানে সার্কিটটা কমপ্লিট করবে। কিন্তু যেহেতু আমরা ফরওয়ার্ড বায়াসিংয়ের কারণে পেয়েছি এটা, এজন্য আবার এখানে পজিটিভ হাফ সাইকেল পাবো। এটা হচ্ছে আমাদের মূলত ফুল ওয়েভ রেকটিফায়ারের কার্যপ্রণালী, যেখানে আমরা পজিটিভ হাফ সাইকেলের জন্য একটি ডায়োড অ্যাক্টিভ হয় এবং নেগেটিভ হাফ সাইকেলের জন্য অপর একটি ডায়োড অ্যাক্টিভ হয়। এভাবে আমরা ফুল ওয়েভের জন্য আমরা ফুল ওয়েভ যে আউটপুটটা সেই আউটপুটটা পেয়ে থাকি। অনেক সময় এটাকে বলা হয় যে একদম, এটা কিন্তু ফুললি ডিসি না, এটা কিন্তু রিপোল মিশ্রিত ডিসি। তো আসলে আমরা এই রিপোলের বিষয়টা পরবর্তীতে পড়ব। এখানে একটা জিনিস জেনে রাখা ভালো যে এটা কিন্তু আমাদের পিওর ডিসি না, এটা কিন্তু এসি মিশ্রিত ডিসি। কারণ আমরা ডিসিতে ওয়েভ শেপ যেটা দেখছিলাম সেটা হচ্ছে কি টাইমের রেসপেক্টে এটা কনস্ট্যান্ট থাকে, কিন্তু এখানে কিন্তু এটা কি কনস্ট্যান্ট হচ্ছে না, এখানে কিন্তু এটা চেঞ্জেস দেখা যাচ্ছে। আমরা এটা একটু পরবর্তীতে ভিডিওতে ক্লিয়ার হব। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ারটা যেটা আমরা এর আগে দেখছিলাম সেটা হচ্ছে এখানে একটা ব্রিজ রয়েছে যেটা আমরা হুইস্টন ব্রিজ বলছিলাম, যেখানে 4টি বাহু রয়েছে। এই অবস্থায় এই দুইটি করে ডায়োড আমরা যদি নেগেটিভ প্রান্ত নেই, এই যে নেগেটিভ প্রান্ত এবং দুইটি করে ডায়োডের পজিটিভ প্রান্ত একত্রে সংযুক্ত করি এবং অপোজিট যে প্রান্তগুলো থাকবে তাদেরকে আলাদা করে সংযুক্ত করি, তাহলে আমরা দেখব একটি নেগেটিভ প্রান্ত তৈরি হয়েছে এবং একটি পজিটিভ প্রান্ত তৈরি হয়েছে। আর এই পয়েন্টে এবং এই পয়েন্টের জন্য একটি ফরওয়ার্ড বায়াস এবং একটি রিভার্স বায়াস, এবং এখানে একটি ফরওয়ার্ড বায়াস এবং একটি হচ্ছে রিভার্স বায়াস। তো এটি কীভাবে হয় আমরা একটু দেখি। আমরা ব্রিজ রেকটিফায়ারে যদি এখানে আংশিক পজিটিভ এবং আংশিক নেগেটিভ দেই, অর্থাৎ হাফ সাইকেলটা দেই, তখন কি হবে যে এই ডায়োডের ক্ষেত্রে এখানে যখন পজিটিভ সাইকেল আসবে এবং এখানে যখন নেগেটিভ আসবে তখন কি হবে, এটা হবে ফরওয়ার্ড বায়াস এবং এখানে আসবে এটা কি রিভার্স বায়াস চলে আসবে। তখন কি হবে, এটা অফ থাকবে। এখন এখানে যখন নেগেটিভ পাচ্ছে তখন কি এটা নেগেটিভের সাথে এটা ফরওয়ার্ড বায়াস হবে। এই অবস্থায় কি হবে, যে কারেন্ট যেটা আছে সেটা আমাদের কি হবে এদিক দিয়ে ফ্লো হওয়া শুরু করবে। তখন আমরা পাবো হচ্ছে ফার্স্ট হাফ সাইকেল। এর পরবর্তীতে যখন আমরা নেগেটিভ সাইকেল দিব তখন কি হবে, তখন এই প্রান্তটা আংশিক পজিটিভ এবং এই প্রান্তটা কী হবে আংশিক নেগেটিভ। তখন কি হবে, এখানে আসবে হচ্ছে নেগেটিভ এবং এ পাশে যেটা আসবে সেটা হচ্ছে পজিটিভ, আর এখানে আসবে হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভের কারণে এই ডায়োডটা যাবে ফরওয়ার্ড বায়াসে, আর এই পজিটিভের কারণে এই ডায়োডটা যাবে ফরওয়ার্ড বায়াসে, আর এটা হয়ে যাবে রিভার্স বায়াস এবং এটা হয়ে যাবে রিভার্স বায়াস। তাহলে কারেন্টটা কোন দিক দিয়ে ফ্লো হবে, কারেন্টটা আমাদের এই যে পজিটিভ যে টার্মিনালটা রয়েছে সেদিক দিয়ে এই দিক দিয়ে ফ্লো হবে, কারেন্টটা এদিক দিয়ে সার্কিটটা ক্লোজ করবে, যেটা আগেরটার অপোজিট। কিন্তু যেহেতু ফরওয়ার্ড বায়াসে আমাদের কন্ডাকশন পেয়েছে এজন্য আবার আমরা পজিটিভ হাফ সাইকেল পাবো। এভাবে সাইকেলটা যেহেতু আমাদের কন্টিনিউয়াস চলতে থাকবে এজন্য আমরা একাধিক সাইকেল পেয়ে থাকব উভয় ফরওয়ার্ড বায়াসিংয়ের কারণে। এক্ষেত্রে আমরা দেখলাম যখন পজিটিভ বায়াসিং দিয়েছিলাম তখন আমাদের এই যে D1 এবং আমাদের এপাশে হচ্ছে D2 এটা অ্যাক্টিভ রয়েছিল, আর যখন আমরা রিভার্স দিলাম তখন হচ্ছে আমাদের এই D3 এবং D4 অ্যাক্টিভ রয়েছিল। আসলে রিভার্স এটাকে রিভার্স বলা যাবে না, এখানে মূলত আমরা অপোজিট পোলারিটি বলতে পারি। তাহলে এটা যদি আমি আরেকটু স্পষ্ট করে বলি যে আমরা যখন ডায়োডে
আমাদের সাপ্লাইয়ের আংশিক পজিটিভ পোলারিটি পাবো, তখন এই ডায়োডটা অ্যাক্টিভ হবে এবং এই পাশ থেকে নেগেটিভের কারণে এই ডায়োডটা অ্যাক্টিভ হবে। আর যখন আংশিক নেগেটিভ পোলারিটি পাবো, এখানে হচ্ছে পজিটিভ আসবে, নেগেটিভ এবং এখানে যখন পজিটিভ আসবে তখন এই ডায়োড দুইটা অ্যাক্টিভ হবে আর আমরা পর্যায়ক্রমে পজিটিভ সাইকেল পেয়ে থাকব। এটা হচ্ছে আমাদের ব্রিজ রেকটিফায়ারের কার্যপ্রণালী। এবার আমরা যেটা দেখব যে আমাদের হাফ ওয়েভ এবং ফুল ওয়েভের রেকটিফায়ারের সুবিধাগুলো। এখানে একটা প্রশ্ন আছে যে হাফ ওয়েভ রেকটিফায়ারের তুলনায় ফুল ওয়েভ রেকটিফায়ারের সুবিধাগুলো লিখো। ঠিক আছে, তো হাফ ওয়েভ রেকটিফায়ার আমরা যেটা দেখছিলাম যে হাফ ওয়েভ রেকটিফায়ার আমরা উভয় ক্ষেত্রে কি একটা সাইন ওয়েভ দিচ্ছিলাম, কিন্তু হাফ ওয়েভে কি আমরা শুধুমাত্র একটি সাইকেল পাচ্ছিলাম, আর একটি সাইকেল কিন্তু আমরা পাচ্ছিলাম না। কিন্তু এটা কি কোথায়, যে হাফ ওয়েভ রেকটিফায়ার। আচ্ছা, একটু ভালো করে লিখি, হাফ ওয়েভ রেকটিফায়ার। আর যখন আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার দিছিলাম তখন কি উভয় সাইকেলে কি আমরা আউটপুটে পাচ্ছিলাম। এই জন্য আমাদের কি হবে যে ইনপুট সিগন্যালের উভয় অর্ধ সাইকেল আউটপুটে পাওয়া যাবে। এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ারে পাওয়া যাবে, কিন্তু হাফ ওয়েভ রেকটিফায়ারে পাওয়া যাবে না। তার মানে কি আমরা কম সিগন্যাল পাচ্ছি। আবার ফুল ওয়েভ রেকটিফায়ারের দক্ষতা হাফ ওয়েভ রেকটিফায়ারের চেয়ে দ্বিগুণ হবে, কারণ এটা কিন্তু আমাদের কিন্তু 1 গুণ আউটপুট দিতে পারছে আর এটা কিন্তু আমাদের 2 গুণ আউটপুট দিতে পারছে। তাহলে কি ফুল ওয়েভে কী হবে, ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুট কত হবে, দ্বিগুণ হবে, কারণ আমরা দ্বিগুণ পাচ্ছি ইনপুটের সাপেক্ষে। এবার আউটপুট ভোল্টেজ বেশি পাওয়া যাবে, অবশ্যই বেশি পাওয়া যাবে, দক্ষতা তো বেশি, কারণ দ্বিগুণ, যেহেতু দক্ষতা আমাদের কি দ্বিগুণ হলে কি দক্ষতা ফুল ওয়েভে বেশি হবে। রিপল ফ্যাক্টর কম হবে। রিপল ফ্যাক্টর কম হওয়া মানে হচ্ছে কি আমাদের এই যে এসিটা, আমরা যদি একটু ওপরের চিত্রটা দেখি, এই যে ওপরে এই ফিগারটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব এই কার্ভটা আংশিক এই যে একটু সমান, যেটা কিনা আমাদের এই যে ডিসির কাছাকাছি ভ্যালু। আর আমরা যদি এটাকে কম্পেয়ার করি তাহলে এটা ডিসির থেকে অনেক বেশি ডিস্টরশন যুক্ত। ঠিক আছে, কিন্তু ফুল ওয়েভে কি আমাদের ডিস্টরশনটা কম, অর্থাৎ এইটার রেসপেক্টে এটার যে গ্যাপটা এটা খুবই কম। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুট ফ্রিকোয়েন্সি। ইনপুট এবং আউটপুট ফ্রিকোয়েন্সি, যে ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুট ফ্রিকোয়েন্সি ইনপুট ফ্রিকোয়েন্সি দ্বিগুণ কেন? কারণ হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি বলতে কি জানি, যে কোনো একটি বিন্দুকে যদি পর্যায়ক্রমে একই দিক থেকে অতিক্রম করে সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। আমরা যদি দেখি যে এখান থেকে একটা সাইন ওয়েভ শুরু হয়ে এখানে শেষ হচ্ছে, আবার এখান থেকে আবার পুনরায় শুরু হচ্ছে, তাহলে আমরা বলতে পারি কি যে এটা কি আমাদের একটি ওয়েভ, এটা কি আমাদের একটি ওয়েভ। এখন আমরা যদি দেখি যে পজিটিভ সাইকেলের জন্য এখানে যে ওয়েভটা পেয়েছি, আবার নেগেটিভ সাইকেলের জন্য এখানে আবার পুনরায় এই হাফ সাইকেলের ওয়েভটা পেয়েছি, তাহলে আমরা কি বলতে পারি যে এখানে একটা সাইকেল এবং এখানে একটা সাইকেল সম্পূর্ণ করেছে, অর্থাৎ এই একটি সাইকেলের কারণে রেকটিফায়ার দুইটি সাইকেল সম্পূর্ণ করেছে। তাহলে ইনপুট ফ্রিকোয়েন্সি যদি এফ ইনপুট হয় তাহলে আউটপুট ফ্রিকোয়েন্সি তো আমাদের কয়বার হবে, এখানে একবার, আবার পুনরায় শুরু হয়ে এখানে একবার, তাহলে এখানে আমাদের এটা কি আউটপুট ফ্রিকোয়েন্সি। এজন্য আমরা বলতে পারি যে আমাদের আউটপুট ফ্রিকোয়েন্সি যেটা সেটা হচ্ছে ইনপুট ফ্রিকোয়েন্সির 2 গুণ, কারণ একই দিক থেকে দুইবার শুরু হয়েছে, যেখানে আমাদের এই একই টাইম পিরিয়ডের রেসপেক্টে আমরা দুইটি টাইম পিরিয়ড পাবো। আচ্ছা, এখন আমাদের যে লাস্ট টপিকসটা বুঝতে হবে সেটা হচ্ছে রিপল ফ্যাক্টর। রিপল ফ্যাক্টর হচ্ছে এমন একটা ফ্যাক্টর যেটা কিনা আমাদের ডিসি কম্পোনেন্টের রেসপেক্টে আমাদের কতটুকু এসি কম্পোনেন্ট রয়েছে তার রেশিও। আমরা যদি এখানে একটু দেখি যে এখানে যে সাইন ওয়েভ রয়েছে, এই সাইন ওয়েভে আমরা যখন রেকটিফাই করছিলাম তখন এখানে আমাদের এরকম ওয়েভ পাওয়া যাচ্ছিল, দুইটি ওয়েভ পাওয়া যাচ্ছিল। এক্ষেত্রে আমরা যদি এটাকে এই ডিসির সাথে কম্পেয়ার করি, এটা টাইম কার্ভ হয়, এটা যদি ডিসির কারেন্টের বা ভোল্টেজের ওয়েভ শেপ হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটার সাপেক্ষে এখানে রিপলটা বেশি। এর পরবর্তীতে আমরা যদি ফিল্টার অ্যাড করি তখন এই ওয়েভটা হয়ে যাবে এরকম। যদি বা ফিল্টার আমাদের এখানকার টপিকস না, কিন্তু আমরা ফিল্টারে অ্যাড করলে আমরা এই ওয়েভটা কিছুটা বা ডিস্টরশনটা কিছুটা রিডিউস করতে পারি। তো এই ক্ষেত্রে এই যে
ডিসি হওয়ার কথা ছিল, কিন্তু এটা পুরোপুরি ডিসি না হয়ে কিছু এসির বৈশিষ্ট্য রয়ে গেছে। তো ডিসির সাপেক্ষে এসির বৈশিষ্ট্যটা কতটুকু বেশি বা কম, সেটা রেশিও হচ্ছে আমাদের রিপল ফ্যাক্টর। বুঝতে পেরেছি যে আমাদের রেকটিফায়ারে যখন আমরা ইনপুটে এসি সিগন্যাল দিচ্ছি, এটা আমাদের যদি রেকটিফায়ার হয়, এই সময় আমরা আউটপুটে যে ডিসিটা পাচ্ছি, এখানে এসির কী পরিমাণ মিশ্রণ রয়েছে সেটাই হচ্ছে আমাদের রিপল ফ্যাক্টর। তো রিপল ফ্যাক্টর সূত্র হচ্ছে আই ডিসি আর ওপরে আই এসি, ঠিক আছে? অর্থাৎ ডিসির রেসপেক্টে আমাদের এসি কী পরিমাণ রয়েছে সেটাই হচ্ছে আমাদের রিপল ফ্যাক্টর। চলো আমরা একটি প্রমাণ করি যে দেখাও যে হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে রিপল ফ্যাক্টরের মান 1.21, এটা আমাদের দেখাতে হবে। তো এই ক্ষেত্রে আমরা একটা ট্রায়াঙ্গেল নিই, এই যে ট্রায়াঙ্গেল, যেখানে এখানে থাকবে হচ্ছে আইডিসি, আর এখানে থাকবে আই এসি, আর এখানে থাকবে হচ্ছে আই আরএমএস। কী থাকবে? এখানে থাকবে আই আরএমএস। তাহলে আমরা কি বলতে পারি যে আই আরএমএস স্কোয়ার ইজ ইকুয়াল টু আই ডিসি স্কোয়ার প্লাস আই এসি স্কোয়ার, ঠিক আছে? এখন আমরা এক কাজ করি যে উভয় পক্ষে আই ডিসি স্কোয়ার দ্বারা ভাগ করে দিই। তাহলে আই ডিসি স্কোয়ার ভাগ করলে কী হবে? আই আর এম এস স্কোয়ার ডিভাইডেড বাই আই ডিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু আই ডিসি স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করলে কী হয়ে যাবে? 1 হয়ে যাবে, প্লাস আই এসি স্কোয়ার ডিভাইডেড বাই আই ডিসি ডিসি স্কোয়ার, ঠিক আছে? এখন আমরা এখান থেকে কী লিখতে পারি যে আই আর এম এস আর আই ডিসি যদি এখানে থাকে, আই আর এম এস ডিভাইডেড বাই আই ডিসি এটার স্কোয়ার মাইনাস 1, আর এই যে আই এসি বাই আই ডিসি সমান আমরা কী বলতে পারি? যে রিপল ফ্যাক্টর এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে রিপল ফ্যাক্টর ইজ ইকুয়াল টু রুট ওভার আই আর এম এস স্কোয়ার ডিভাইডেড বাই আই ডিসি স্কোয়ার মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের রিপল ফ্যাক্টরের সূত্র। এখন হাফ ওয়েভের ক্ষেত্রে যেহেতু রিপল ফ্যাক্টর বের করতে বলছে, অর্থাৎ এইটুকুর মান আমাকে বের করতে বলছে 1.21 হবে, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমাদের কি এখানে আরএমএস ভ্যালু লাগবে এবং এখানে কি লাগবে? ডিসি ভ্যালু লাগবে। কি লাগবে? আরএমএস ভ্যালু এবং ডিসি ভ্যালু বোথ লাগবে। তাহলে কিনা আমরা কি রিপল ফ্যাক্টরের মান বের করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু নিচের দিকে নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের টার্গেট কি? আই ডিসি বের করা এবং হচ্ছে আই এসি বের করা। তাহলে আমরা প্রথমে আই ডিসি বের করি। আই ডিসির সূত্র হচ্ছে 1/t t1 থেকে t2 আই ডি থিটা। এখন আই হচ্ছে আমাদের, এখানে যেহেতু আমরা কারেন্টের ইকুয়েশন নিয়েছি, এজন্য আমরা এখানে কারেন্ট নিলাম, ঠিক আছে? আমাদের ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের ইকুয়েশন কি জানি? আই এম সাইন থিটা। তাহলে এটা যদি আমরা এখানে বসাই দেই যে আই ডিসি যেটা হবে টি হচ্ছে একটা টাইম পিরিয়ড কত? এটা এখান থেকে শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, আবার এইখানে গিয়ে শেষ হয়েছে। তাহলে টাইম পিরিয়ড কত? এই যে 0 থেকে শুরু 2π পর্যন্ত। তাহলে আমাদের পুরো যে টাইম পিরিয়ড ইন্টারভাল সেটা হচ্ছে 2π। তাহলে টোটাল টাইম হচ্ছে 2π। আর এটা শুরু কোথা থেকে? 0 থেকে কত? 2π পর্যন্ত। কিন্তু আমরা যদি খেয়াল করি, আচ্ছা আমরা এটা একটু পরে লিখি, ডি থিটা। এখন 1/2π। এখন আমরা এই ইন্টারভালকে ভাঙতে পারি, কারণ আমরা দেখতেছি যে এই সাইকেলের ক্ষেত্রে এখানে আমরা একটা ওয়েভ পেয়েছি কিন্তু এখানে আমরা কিছু পাইনি। তাহলে আমরা এটাকে বলতে পারি যে 0 থেকে পায়ের মধ্যে আই পাবো, কিন্তু আমাদের পাই থেকে 2π এর মধ্যে এখানে আমরা কিছু পাবো না, অর্থাৎ এখানে আমাদের কি? 0। তাহলে এটা কি হবে? 1/2π। আর এখানে আমরা বলতে পারি 0 থেকে পাই, আর আয়ের ভ্যালু যদি আমরা বসাই দেই আই এম সাইন থিটা, আর এখানে কি হলো? ডি থিটা। ওকে, এখন যদি আমরা দেখি যে যেহেতু থিটার রেসপেক্টে আমরা কি ইন্টিগ্রেট করছি, তাহলে এখানে সাইন থিটাকে ইন্টিগ্রেট করতে হবে, আর আই এমটা হবে কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি আই এমকে বাইরে বের করি এবং এটাকে 2π রাখি, তাহলে সাইন থিটাকে আমরা ইন্টিগ্রেট করলে কী পাবো? মাইনাস কস থিটা। আর এখানে কি আসবে? লিমিট হচ্ছে পাই থেকে 0। তাহলে এখানে কি হবে?
আই এম বাই 2 পাই, আর এখানে হচ্ছে কস আপার লিমিট মাইনাস কস পাই মাইনাস মাইনাস এবং হচ্ছে এই যে মাইনাস, তাহলে হবে পজিটিভ কস 0। ওকে, তাহলে এটা কি বলতে পারি যে আই এম বাই 2 পাই গুণন কস পাই কত -1, আর -1 এবং এখানে মাইনাস, তাহলে কত হবে পজিটিভ 1 প্লাস 1। তাহলে এটা কত আসবে, এটা যেটা আসবে সেটা হচ্ছে এখানে হবে 2, তাহলে আই এম বাই 2, সরি আই এম বাই পাই, এই 2 আর এই যে এই 2 কাটা, তাহলে কি থাকবে আই এম বাই পাই। তাহলে আমাদের যে রিপল ফ্যাক্টরের জন্য আই আর এম এস স্কোয়ার এবং আইডিসি স্কোয়ারের ক্ষেত্রে আমরা কি পাইছি, আইডিসি পেয়ে গেছি। এবার আমাদের দরকার কি আই আর এম এস, আমাদের কি দরকার আই আর এম এস। এখানে আমাদের এটা যেটা আসছে সেটা হচ্ছে আই ডিসি। আচ্ছা চলো এবার আমরা আই আর এম এস বের করি। আই আর এম এস, আচ্ছা আমরা স্কোয়ারটা পরে করে নেব। আই আর এম এস স্কোয়ার যেটা, এটার সূত্র হচ্ছে 1/t t1 থেকে t2 আই স্কোয়ার ডি থিটা। আচ্ছা এক্ষেত্রে আমাদের টাইম পিরিয়ড কত ছিল 1/2 পাই, কিন্তু আমরা ভ্যালু কোথায় পাচ্ছিলাম 0 থেকে পায়ের মধ্যে ভ্যালু পাচ্ছিলাম এবং পাই থেকে অপর অংশে ভ্যালু পাচ্ছিলাম না, তাহলে ওটা আমরা নিলাম না। আর আই সমান কি আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, যেহেতু আই সমান আমরা কি জানি আই ইজ ইকুয়াল টু আই এম সাইন থিটা ইন্টু ডি থিটা। ওকে, এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো যে এর কি আই এম হবে। আচ্ছা রুট ওভার আই এম তো আমাদের কনস্ট্যান্ট ডিভাইডেড বাই 2 পাই, কারণ কি এটা থিটার রেসপেক্টে আমরা ইন্টিগ্রেট করছি, আর এখানে হবে কত পাই 0, এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি সেটা আসবে হচ্ছে কত আই এম স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই, আর এখানে কি সাইন স্কোয়ার থিটাকে আমাদের কি করতে হবে, এখানে একটা 2 নিতে হবে। তাহলে 2 যদি নেই তাহলে কি নিচেও একটা 2 নিতে হবে, তাহলে এটা হয়ে যাবে 4। আর 2 সাইন স্কোয়ার থিটার সমান আমরা কি জানি 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা, আর এটা আসবে হচ্ছে 0 থেকে পাই। ঠিক আছে, এবার আমরা এরপরে যদি করতে চাই সেটা আসবে কি, এখানে আসবে হচ্ছে আই এম স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই, আর এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে থিটা মাইনাস কস থিটাকে ইন্টিগ্রেট করলে কি হবে সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আর এখানে আসবে হচ্ছে পাই 0। আচ্ছা এর পরের লাইনে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে আসবে কত আই এম স্কোয়ার, আর হচ্ছে এখানে 4 পাই, আর এখানে আসবে প্রথমে আপার লিমিট বসাতে হবে, আপার লিমিট কত পাই মাইনাস এখানে থিটাতে যদি আমরা পাই বসাই তাহলে কত হবে 2 পাই, আর 2 পাই মানে কত 0। আচ্ছা মাইনাস পাইতে কত বসবে, থিটাতে কত বসবে 0, মাইনাস এই থিটাতে বসবে হচ্ছে 0, আর সাইন 0 ডিগ্রি হলে কত 0। আচ্ছা তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে থাকবে কি শুধু পাই, তাহলে পাই পাই কাটা, তাহলে এখানে থাকবে কত আই এম স্কোয়ার বাই হচ্ছে 4, তাহলে ইকুয়াল টু কত পাবো রুট উঠাই দিলে আই এম বাই 2, কত পেলাম আমরা আই এম বাই 2 পাইছি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমাদের কিন্তু আর এম এস ভ্যালু যেটা এটা কিন্তু আমাদের বের করা শেষ, আই আর এম এস ভ্যালু যেটা সেটা আমাদের বের করা শেষ। এখন আমরা নতুন একটা পেজ নিব। এখন আমরা সূত্র কি জানি যে রিপল ফ্যাক্টর যেটা, এই ক্ষেত্রে আমরা সূত্র জানি হচ্ছে কত আই আর এম স্কোয়ার ডিভাইডেড বাই আই ডিসি স্কোয়ার মাইনাস 1, আর আই আর এম এস স্কোয়ারের ভ্যালু আমরা কত পেয়েছি আই এম ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই আমরা আমাদের যে আইডিসি ছিল এই যে আইডিসি এর ভ্যালু কত পাইছি আই এম বাই পাই, আই এম বাই পাই হোল স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা কত আসবে আই এম স্কোয়ার বাই 4 গুণন পাই স্কোয়ার বাই আই এম স্কোয়ার, এটা স্কোয়ার স্কোয়ার কাটা মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পাই স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস 1। ঠিক আছে।
এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি যে রুট ওভার শিফট পাই স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস 1, এটা যেটা আসবে 1.21। কত আসছে? 1.21। এখন আমরা বলতে পারি রিপল ফ্যাক্টর যেটা, এটা হচ্ছে 1.21, যেটা আমাদের দেখাতে বলেছিল। এরপরে আছে আমাদের ফুল ওয়েভের ক্ষেত্রে রিপল ফ্যাক্টর বের করা। সেই ক্ষেত্রে আমাদের জাস্ট এখানে আমাদের কী হবে, টাইম পিরিয়ডটা চেঞ্জ হবে। এইটা তোমরা নিজেরা হোমওয়ার্ক হিসেবে বাসায় করে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আশা করছি আজকের ভিডিওটা এবং আমাদের যে রেকটিফায়ার রিলেটেড থিওরি রয়েছে এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।